আমি দুটো চিত্রে যাব। প্রথম চিত্র হচ্ছে বাসন্তী, অষ্টম শ্রেণীর একটি বালিকা। বাসন্তীর জমি থেকে যখন চাষ করছেন কৃষক, নাগল করতে গিয়ে ডেড বডি উঠে এলো। অষ্টম শ্রেণীর বালিকা, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দু একজনকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম গতকালকে। থাকে কোনো আন্দোলন হবে না, তার বাম্মার কান্নার জন্য কেউ কাঁদবে না। এটা হলো চিত্র। আমার সবচেয়ে ভয় সঞ্জয় রায়কে নিয়ে। আচ্ছা, সঞ্জয় রায় না সঞ্জয় রায়, বঙ্গবাসী এটাও এখন নির্দিষ্ট করতে পারলো না। আসলে সঞ্জয় রায়, ঐশ্বর্য রায়কে চিনি আমরা, ঐশ্বর্য রায়কে চিনি না। রায় অবাঙালি। বাংলার খবরের কাগজ, টিভি চ্যানেল, বঙ্গীয় বিরাট সমাজ এখনো টাইটেল জানতে পারলো না। কত গভীর অনুসন্ধান মন এদের, কত অন্বেষণ করার মানসিকতা এদের। সঞ্জয় রায়কে নিয়ে আমি চিন্তিত। কেন চিন্তিত? তাকে হত্যা করা হতে পারে লকআপের মধ্যে বা জেলের মধ্যে। কেমন হত্যা করা হতে পারে? 2 বছর আগের কথা, মাত্র 9 দিন তাকে সিবিআই হেফাজতে নেওয়া হয়েছিল। বকটুয়ে যে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল যে সেই লালন শেখ, সে ছিল প্রধান অভিযুক্ত। সিবিআই হেফাজতে নিয়েছিল বকটুয়ের ঘটনা। সিবিআই হেফাজতেই তার ডেড বডি পাওয়া গিয়েছিল। অর্থাৎ প্রধান অপরাধী সাক্ষী লোপাট। সঞ্জয় রায় হচ্ছে প্রধান সাক্ষী। সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে, এতে আমার তীব্র আপত্তি আছে। ফাঁসি তো দূরের কথা, সঞ্জয় রায় একটা বদ্ধ উন্মাদ নোংরা আবহ। তার প্রধান পেশা কি? মস্তানি, গুন্ডামি, নোংরামি, সিভিক ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে সাহায্য করা। সঞ্জয় রায় ওই সন্দীপ ঘোষের মধ্যে লোকদের বেআইনি কাজে সাহায্য করা, ওই জাল ওষুধ থেকে আরম্ভ করে দেহাংশ কাটাকুটি, মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, বিভিন্ন বজ্রমাল সেগুলোকে চালান দেওয়া বাংলাদেশ বা অন্য দেশে, এই কাজে সাহায্য করতো মাত্র। আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতো, তার নেশা ছিল। মদটারি নেশা বলছি না, ডেড বডিকে রেপ করার নেশা। যদি পুরনো খবরের কাগজগুলো দেখা যায়, তথ্যগুলো দেখা যায়, আমরা মোটামুটি এই দিকে এগোতে পারি। ডেড বডি অর্থাৎ মর্গে যে ডেড বডিগুলো যুবতীদের আছে, সেখানে থেকে রেপ করা হতো, ডেড বডিকে রেপ করা হতো, ধর্ষণ করা হতো। এবং এই ধর্ষণে অভিযুক্তদের তালিকায় আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে ছিলেন সঞ্জয় রায়। তার প্রচন্ড নেশা ছিল ডেড বডিকে রেপ করার। তো এই যে ডেড বডি বারে বারে রেপ হয়েছে, সে 200টা করেছে কি 400টা করেছে কি 2টো করেছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু করেছে, দাবি করা হয়েছিল, তার থেকে এটাই কাজ ছিল একসময়। আর আর ওই আরজি করের হোস্টেলগুলোতে যৌন ব্যবসা করতে সব যৌন কর্মীরা যেত। ওখানে কে তাদের শরীরটা নিত? জুনিয়র ডাক্তারে নিত না। আরজি করের হোস্টেলে তো জুনিয়র ডাক্তারই থাকে বা অন্যান্য ওই কর্মচারীরা থাকে, তারা তারা যৌন ব্যবসার সাথে এবারে এবারে যৌন কর্মীদের আনতো। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আর কি কি চলতো, কি চলতো। ঠিক সেই জায়গায় ও যখন এই ডেড বডিগুলোকে ওই মর্গে গিয়ে রেপ করতো বা কোথায় করতো, তার তো কোনো শাস্তি হয়নি। ভারতীয় আইনে ডেড বডিকে রেপ করলে কি শাস্তি আছে এটা ক্লিয়ার করতে হবে। ডেড বডিকে রেপ করা অন্যায়, কি শাস্তি আছে? 2 মাসের জেল, 6 মাসের জেল, না 6 বছরের জেল। কারা কি তদন্ত করছে জানি না। আমার বক্তব্য হচ্ছে সঞ্জয় রায় ডেড বডিকে রেপ করেছিল। কার ডেড বডিকে? তিলোত্তমা ডেড বডিকে। তাহলে আগেও মর্গে গিয়ে রেপ করতো, ওই দিনের সেমিনার হল হোক বা অন্যত্র হোক, সেখানে গিয়ে রেপ করেছিল। তার জন্য কি ওই আমৃত্যু যাবজ্জীবনটা বেশি হয়ে গেল না? আমি অন্য পয়েন্টে যাচ্ছি, কে ধরছে জানি না। কাজী মাসুম আক্তার অন্যভাবে ধরে, কারণ এই তিলোত্তমান আন্দোলন যে পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্যর্থতম আন্দোলন এবং লক্ষ্যোদ্দেশ্য আলাদা, অত্যন্ত নিম্নগামিতা, যারা নেতৃত্ব দিচ্ছে অত্যন্ত ভণ্ডামি করার জন্য, স্বার্থসিদ্ধি করার জন্য আন্দোলন করছে, কোনো মহৎ উদ্দেশ্য নয়। এটা প্রথম বলেছিলাম কাজী মাসুম আক্তার। জনগণ বিভ্রান্ত, এটা প্রথম বলেছিল কাজী মাসুম আক্তার। আমি একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি নিশ্চিত না যে তিলোত্তমাকে ডেড বডি হয়ে যাওয়ার পরে সন্দীপ রায়, সঞ্জয় রায় ধর্ষণ করেছে কিনা, আমি নিশ্চিত না, সম্ভব না। কেন? কারণ যেদিনে তিলোত্তমা মারা গেছে, অর্থাৎ এই দুর্ঘটনা ঘটেছে, সেই দিনে 8ই আগস্ট গভীর রাতে, ঠিক তার গভীর রাতে, সেই দিনে আপনি বলছেন গভীর রাতে, অর্থাৎ ধরে নিচ্ছে একটা রাত একটার পরে,
সেই দিনে ও দুটো পতিতালয় গিয়েছিল। সঞ্জয় রায় আমাদের মতো একটা মানুষ, একটু বিকৃত হতে পারে মানুষ তো, দুটো পতিতালয় যায় কেন? শুধু মদ খেতে যায় না, ও বন্ধুকে নিয়েছিল। পতিতালয়ে বন্ধুর জন্য যে খরচা করতে হবে ওই টাকাটা ও করেছিল। সেই বন্ধুও ছিল সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ বাংলার সংস্কৃতিতে সিভিক ভলেন্টিয়ারের কাজ হচ্ছে রাত্রে পতিতালয়ে থাকা। কি উন্নত কালচার, কি স্ট্যান্ডার্ড। আবার রুদ্রাক্ষের মালা পরে ধর্ম করে, রুদ্রাক্ষের মালা খুব ইন্টারেস্টিং। ওই কুম্ভ মেলা চলছে না, ওইদিকে কুম্ভ মেলা, এদিকে সঞ্জয় রায়ের গলায় রুদ্রাক্ষের মালা। কুম্ভ মেলা, রুদ্রাক্ষের মালা, ধর্ম চলছে। ওদিকে নাগা সন্ন্যাসী, এদিকে ডেড বডিকে উলঙ্গ করে ওরা যাচ্ছে গয়া কাশী। ক্লিয়ার? ধর্ম চলছে। আমি একটু বলে নিই, তো দুটো পতিতালয়ে তার কর্ম সম্পাদন করার পর আমার যতটুকু সন্দেহ, কেউ ফোন করেছিল, হ্যালো মৃতদেহ আছে, খাবার আছে, চলে আয়। তার লক্ষ্য কি ছিল? আমরা ধর্ষণ করিয়ে আছি, আমরা খুন করিয়ে আছি, এবার কারো ঘাড়ে ওটা চাপিয়ে দিতে হবে, মানে কারো উপরে ওই দায়টা চাপিয়ে দিতে হবে। তাহলে প্রথম লক্ষ্য ছিল কি, যে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া, যেটা রাজীব বিশ্বাসকে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আমি নিশ্চয়ই বিশ্বাস করছি রাজীব বিশ্বাস আত্মহত্যা করে, তাকে মেরে দেওয়া হয়েছিল। বর্ধমান হসপিটালে একজন সংখ্যালঘু ডাক্তারকে 3 তলা থেকে ফেলে দিয়ে মেরে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। ও নিয়ে কিচ্ছু প্রবলেম হয়নি এই মাহাতোদের, ওটা ওরা দেখতে পায়নি। দেখতে পাইনি মাইরি, শুধু তিলোত্তমা দেখতে পাই। ওখানে সেক্স আছে, ওখানে বীর্যের গল্প আছে, ওখানে টিভি চ্যানেল টিআরপি আছে, ওখানে হইলোল আছে, ওখানে টাকা আছে, ওখানে খ্যাতি আছে, ওখানে তোমার মাথায় উকুন হোক, আস্তে করে চেটে যাও বলে দোহের রাত্রি যাপন করে একেবারে গায়ে ঢলে পড়ছে, মোত্তাড়ি আছে, ফুর্তি আছে, কাজ করার নাগাজে অসুবিধা আছে। 1 লক্ষ পেশেন্টকে বিনা চিকিৎসা ফেলে দেওয়ার সুযোগ আছে, বেশ কিছু পেশেন্টকে মেরে দেওয়ারও সুযোগ আছে, কয়েকজন মারাও গেছে। এই সুযোগগুলো ছিল, বিরাট কাজ করেছে। 1 লক্ষ পেশেন্ট বিনা চিকিৎসা পায়নি ঠিক মতো করে। জুনিয়র ডাক্তার পশ্চিমবঙ্গে যত ডাক্তার, তার প্রায় হাফ সরকারি জুনিয়র ডাক্তার, প্রায় 7 থেকে 8 হাজার। টোটাল ডাক্তারের সংখ্যা 17,000 সরকারি ডাক্তার, হিসেব বলছেন, অর্ধেক নেই। বুঝেন কি হবে? তো সঞ্জয় রায় যখন ওই ফোনটা, সম্ভবত ফোন, এটা সব অনুমান, সব কাল্পনিক, তাই তো? আমার অনুমান সহজে মিথ্যা হয় না, হচ্ছে না। বলে দিলাম, আমার সিবিআই লাগে না, ইডি লাগে না, শুধু জ্ঞান লাগে, শুধু লড়াই লাগে, দীর্ঘ অভিজ্ঞতা লাগে লড়াই। 3:30টার সময় গেছে একটা সিসিটিভি ক্যামেরা। সেই সিসিটিভি ক্যামেরা কি করে জানলো ও সেমিনার হলেই ঢুকেছে? হয়তো ধর্ষণও করেছে, হয়তো। কারণ তার ওই ঘরে ঢোকার পরে ওর ডেড বডির কাছে তার কিছু জিনিসপত্র রাখা হয়েছিল, কি হেডফোন না কি সব রাখা। সে দাবি করেছে আমার চুল হেডফোন পাওয়া গেছে বটে, কিন্তু রুদ্রাক্ষের মালা তো পাওয়া যায়নি। রুদ্রাক্ষের মালা তো ছেড়ে যাবে ধর্ষণ করতে গেলে। সত্য কথা। একটি 31 বছরের সমস্ত যুবতী, ক্ষমতাশালী, সে দুর্বল নয়, তাকে ওই মদমাতালে রোগা পেটকেল সঞ্জয় রায় গেল, দায়িত্ব সহকারে রেপ করলো, তারপরে খুন করলো। সে তো টুঁ আওয়াজও করলো না, চুপচাপ সে নিজে ধর্ষিতা হয়ে গেল, খুনও হয়ে গেল। বিশ্বাসযোগ্য? পশ্চিমবঙ্গে একটা লোকও বিশ্বাস করছে না, যে সঞ্জয় রায়কে, এই মানে তিলোত্তমাকে একজনই মাত্র খুন করেছে বা ধর্ষণ করেছে। কেউ বিশ্বাস করছে না, আমি বিশ্বাস করছি না। সত্য তো এটা। আর সঞ্জয় রায়ের যে অ্যাডভোকেট, সে দাবি করেছে যে ভিসেরা রিপোর্ট আজও এসে পৌঁছায়নি। তার আগেই তার শাস্তি ঘোষণা হয়ে গেল, ভিসেরা রিপোর্ট এখন নাকি এসে পৌঁছায়নি। সঞ্জয় রায়, ওর অ্যাডভোকেট আরো দাবি করেছে যে যেদিনে ও মৃত্যু হলো তিলোত্তমার, সেই দিনে ওরা 4-5 জন বন্ধু বান্ধব মিলে ডিনার করছিল ওই সেমিনার হলেতে। ডিনার করা একজন ডাক্তারের মধ্যে, ডাক্তারের নাম হচ্ছে ডক্টর অর্ক। সেই ডাক্তার যারা একেবারে ওই সমসাময়িক ওই সময় ছিল আশেপাশে, মৃত্যুর সময় বা একটু আগে পরে, তদন্ত সাপেক্ষ সেটা। সে কিন্তু তাকে যখন জাস্টিস জিজ্ঞেস করছে তুমি কি করছিলে, হ্যাঁ তুমি তো ডাক্তার, ওর বন্ধু, এত বড় ঘটনা ঘটে গেল, মারা গেল, তুমি কি করছিলে? বলো আমি আর কি করবো, আমি শুধু মহিলা ডাক্তারদের ডাকছিলাম, এটা ওর কাজ ছিল, শুধু মহিলা ডাক্তার ডেকে দাও, আর কোনো কাজ ছিল না। আমার পরিষ্কার বক্তব্য, তার সময় যে সেমিনার হল, তার যারা বন্ধু বান্ধবী ছিল, পাওয়া গেছে তার স্তনবৃত্তের কাছে নাকি কোনো মহিলার ডিএনএ পাওয়া গেছে। মানে কনফিউশন তৈরি হচ্ছে। তার আগের দিনও নাকি এভাবে ধর্ষণ করে খুন করতে এসেছিল বলে দাবি করছে ওই একজন। তার আগের দিনও তো সে নাকি কোনোভাবে বেঁচে গেছে, মদ খেয়ে নাকি এসেছিল, ঢুকেছিল। একটা সিটিভি ক্যামেরা ছিল, প্রথমে একটা সিটিভি ক্যামেরা ছিল কেন?
কর্তৃপক্ষের জেল হওয়া উচিত। গেল। এবার প্রশ্ন হচ্ছে, ওই 5 জন বা 4 জন যারা বন্ধু বান্ধব ছিল সঙ্গী সাথী, ডাক্তার নেই, তাদেরকে র্যাডার নিয়ে এসে জিজ্ঞাসাবাদ কি ভালোভাবে করা হয়েছে? তারা তো পরস্পর বিরোধী কথা বলছে। কেউ বলছে সবুজ কার্পেট, কেউ বলছে লাল কার্পেট, মিথ্যে কে বলছে? কাম টু দ্য পয়েন্ট। তাহলে প্রথমে হেফাজতে নিয়ে সঞ্জয় রায়ের মতো জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল ওই 4-5 জনকে। আমি বলছি, এই ঘটনাতে ধর্ষণ বা খুনে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত জুনিয়র ডাক্তারদের কেউ কেউ, আমার এটা ঘোরতর বিশ্বাস, সন্দেহ, জুনিয়র ডাক্তারদের কেউ কেউ যারা আন্দোলন করছে তাদের মধ্যে কেউ নয় তো? এ প্রশ্ন আমার আছে। আমি আপনাকে বলছি সঞ্জয় এটা কিরম জানেন? যেমন ধরুন আমি গৃহকর্তা, আমার বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করে, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকে ছুরি দিয়ে হত্যা করলাম, মরে গেলেন আপনি। কাজের মেয়েটি ঘরে বসে আছে, সে দেখে ফেলেছে, সে দেখে তার সামনেই করেছে। তাকে বললাম, দেখ তোকে একটা কাজ করতে হবে, তুই একটু এই কেসটা নিজের ঘাড়ে তুলে নে। আমি কোটিপতি, আমার হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক পয়সা ওলা, প্রভাবশালী। তুই এই ছুরিটা হাত দে, হাত দিয়ে ধরে থাক কিছুক্ষণ, তোর হাতটা যাতে দাগটা যেন লেগে যায়। আর ছুরিতে দাগ লাগে না একটা, এই ময়নাতন্ত্রে ধরা পড়ে তো। আমি তোর কথা বলবো, তোকে আমি ফাঁসিয়ে দেবো যে তোর কোনো রাগ ছিল ওই আপনার উপরে একটা ব্লেম দেবে কাজের মেয়েটি, ব্লেম দিয়ে আপনাকে ছুরি দিয়ে পেয়ে গেছে, ছুরি দিয়ে মেরেছে, এই ঘরে এসছে, এই গল্প তো। তাহলে হলো কি, তদন্ত হলো, হাতে চিহ্ন পাওয়া গেল, তদন্ত করে ময়নাতদন্ত পাওয়া গেল। এবার ধরে, গরিব লোক তো, ওকে বলা হলো তুই যে যাচ্ছিস তোকে আমি ছাড়িয়ে আনবো, সবাই আমার কাছে, কটা দিন 3-4 মাস জেলে থাক, আর তোর পরিবারকে আমি 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি, গোটা পরিবার, গরিব পরিবারের তো, আর তোকেও আমি ছাড়িয়ে আনবো, নিয়ে এসে তোকে বড় জায়গা দেবো, তুই ফ্ল্যাটটাই লিখে দেবো তোর নামে, তোর নামে ফ্ল্যাটটাই লিখে দেবো। এমন ঘটনা তো হিন্দি সিনেমা প্রচুর দেখি না? এমন তো বাস্তব সত্য। তুই কাজের মেয়েটি জেলে গেল, আমি বসে বসে চানাচুর খেলাম ঘরে বসে বসে। পরে তদন্ত তারপর তো লোক ভুলে যাবে, আর মিডিয়াতে হাইলাইট হলে একটু আলোচনা হবে। কত ঘটনা তো মিডিয়ায় হাইলাইট হয়নি, আলোচনা হয়নি। তো আমার বক্তব্য, এমন কোনো ঘটনা নয় তো যারা ময়নাতদন্তে সিগনেচার করেছিল, ওই ফুল ময়নাতদন্তে, ওই মিলাবট হওয়া ময়নাতদন্তে, যেখানে নাকি ময়নাতদন্ত করার সময় ছুরি কাছিকে স্টেরিলাইট করা হয়নি ঠিক মতো করে, ধৌত পরিশুদ্ধ করা হয়নি, যেখানে বলা হলো ডাক্তার বলছেন, ডাক্তার তফাদার, তিনি প্রথম দেখেছিলেন আর কি মৃত্যুর পর, তিনি বলছেন যে ধর্ষণ করে খুন করা হয়েছে, মারা গেছে। অথচ আমাদের আরজি করের আউটপোস্ট থেকে নিউজ গেছে তালা থানায় যে আনকনসিয়াস একজন চিকিৎসক মহিলা মারা পড়ে আছেন, আনকনসিয়াস, মানে ইনপুট হয়েছে কোথায়? টালা থানায়। কেন মিথ্যে কথা গেল কেন? যখন ডক্টর তফাদার বলছে মারা গেছে, ও বলছে আনকনসিয়াস, বেঁচে আছে, তাহলে ট্রিটমেন্ট করার অবকাশ ছিল। টোটালটা কনফিউশন, টোটালটা গন্ডগোলের। আমার পরিষ্কার প্রশ্ন, যারা ময়নাতদন্তে যে জুনিয়র ডাক্তার সই করলেন, তিনি অপরাধী নয় কে বলেছে? দেয়াল ভাঙাতে অন্যরা সই করেছে, জুনিয়র ডাক্তার 2-3 জন সই করেছে দেয়াল ভাঙা, সাক্ষী লোপাটের জন্য, যেটা বারবার করে বলছে। সেই ডাক্তারগুলো জেলে আছে কি? উত্তর দিন দেবে, ঠান্ডা মাথায় উত্তর দেবে। জেলে নেই। সন্দীপ ঘোষ এত খারাপ, এত খারাপ, এত খারাপ, এত দুর্নীতি, এত দুর্নীতি, এত দুর্নীতি, টোটাল রেসপন্সিবিলিটি তার ঘাড়ে গিয়ে পৌঁছায়। তাকে সুপারিনটেন্ডেন্ট করে পাঠানো হয়েছিল কোথাকার? ওই ন্যাশনাল মেডিকেল কলেজ, তাই তো, পদোন্নতি বা ভালো জায়গা পাঠানো। সে ছাড়া পেয়ে গেছে। তার তার এবং টালা থানার ওসির চার্জশিট যথাসময় জমা পড়েনি বলেই জামিন পেয়ে গেছে, তাই তো। অর্থাৎ এটা হলো কি, ওই কাজের মেয়েটি ধরা পড়া আর আমার পূর্ণাঙ্গভাবে ছাড়া পেয়ে যাওয়া। চিত্রনাট্যটা ঠিক এমন নয় তো, আমি জাস্ট নয়তো করছি, আমি সিবিআই নই, আমি সিআইডি নই। আবার আমাদের মাননীয় বলছেন বহুত নাইনসাফি, ফাঁসি হওয়া দরকার ছিল। উফ, কি মানবতাবাদী রে বাবা। আর আমি হলে ওর ফাঁসি করিয়ে দিতাম, মানে সিআইডি না থাকলে ফাঁসিটা করিয়ে দিতাম, মানে ফাঁসিটা করিয়ে দেওয়া যায়। খুব ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে কারো ফাঁসিটা, উনি তো শাসনতান্ত্রিক প্রধান, উনি বিচার বিভাগের প্রধান নন, উনি বলছেন এই ফাঁসিটা করিয়ে দিতাম, অর্থাৎ উনি ইচ্ছা করলে কাউকে করিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন, এই ফাঁসিটা করিয়ে দিতাম? তাহলে মাননীয়কে আমার একটা প্রশ্ন, আমি কাজী মাসুম আক্তার বলছি, যারা বলেছে বিরলের মধ্যে বিরলতম, আর কোর্ট বলেছে না বিরলের মধ্যে বিরলতম নয়, যারা বলেছে বিরলের মধ্যে বিরলতম, তারা কি বলেছে? যে একজন তার তার কর্মক্ষেত্র চিকিৎসালয় মারা গেছে, বিরল ঘটনা। সেকেন্ডলি তিনি একজন চিকিৎসক মারা গেছে, বিরল ঘটনা। তাই বিরলের মধ্যে বিরলতম বলতে অন ডিউটি।
ঠিক কথা। কাজী মাসুম আক্তার একটা একটা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, অন ডিউটি, সার্ভিস করছিলেন, অন ডিউটি। ঠিক তেমন অবস্থায় 1000 জন ঘিরে ধরেছিল 2015 সালে। আর 12-13 জন পুলিশ অফিসের সামনে মাননীয়াকে বলছি, মাননীয়াকে বলছি, আর তাদেরকেও বলছি যারা বিরলের মধ্যে বিরলতম খুঁজছেন, 12-13 জন পুলিশ অফিসারের সামনে অপরাধটা কি ছিল? স্কুল চলছে, ছাত্রছাত্রীর স্কুলে আছে কি, দেশের জাতীয় সঙ্গীতটা হচ্ছে হিন্দুত্ববাদী গান, জনগণমন অধিনায়ক জয়, ওইটা গাইয়েছিল। খুব খারাপ কথা। আর্লি ম্যারেজ বন্ধ করেছিল শতাধিক, যেটা কন্যাশ্রী করে ম্যাডামকে করতে হয়েছে, কন্যাশ্রী ছাড়াও কোনো হেডমাস্টার করতে পারে, সেটা করেছিল। আর কি করেছিল? বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন স্কুল উদযাপন করেছিল। এটা হিন্দুত্ববাদী লোক, ওদের জন্মদিন উদযাপন করে গোটা বেটিয়া পড়াশকে অপবিত্র করেছে নাকি আমি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে দৈনিক পত্রিকায় আর্টিকেল লিখেছিল, এই আর্টিকেলের খবরের কাগজে কপি নিয়ে এসেছিল, কমিশনার পুলিশের রিপোর্টে লেখা আছে, কমিশনার পুলিশ কলকাতা রিপোর্টে লেখা আছে। এটা পাপ করেছিল। আর জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ বন্ধ করে দিয়েছিল, কুসংস্কারটা ফু দিয়ে ম্যালেরিয়া ভালো হয়ে যাবে, এটা বন্ধ করে দিয়েছিল, ইমাম মৌলানাদের স্বার্থে লেগেছিল, এটা করেছিল, এটা অপরাধ করেছিল। আর ওই নাচ গান নাটক, এই যে কালচারাল সংস্কৃতি, এগুলোকে আনিয়েছিল। আর ইসলামের আসল শিক্ষাটা ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করেছিল। এই সমস্ত যুক্ত করে, বিশেষ করে ভারতের জাতীয় সঙ্গীত, ওটা হিন্দুত্ববাদী গান গাইয়ে আমরা মেটিয়ে পড়েছে নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ওটা প্রার্থনা সভায় ছাত্রদের অপরাধ করেছিল, পাপ করেছিল। সেই জন্য ঘিরে ধরে তার মাথায় লোহার রড মারা হয়েছিল, মানে ডিউটিরত অবস্থায়। তারপরে রক্তাক্ত হয়ে মৃত্যু মুখে পড়েছিল। পুলিশ যদি সেকেন্ড রডটা পুলিশের হাতে না লাগতো, এআই পুলিশের প্রসেনজিৎ সরকার তার হাতে না লাগতো, স্পট ডেট হয়ে যেত ওখানে। হ্যাঁ, গোটা বিশ্ব তোলপাড়। খুব বাংলার খবরের কাগজগুলো নিউজ করতে পারেনি, বাংলার টিভি চ্যানেল খবরের কাগজ গিয়েছিল, তারা মার খেয়ে চুপ করে বসেছিল, একটা লাইন। হিন্দি ইংরাজি খবরের কাগজ গোটা ভারতবর্ষ তোলপাড়, বাংলা টিভি চ্যানেল খবরের কাগজ চুপ। কি ব্যক্তিত্ব রে বাবা, ভগবান ছাড়া কাউকে ভয় করে না রে বাবা, কি এগিয়ে থাকা রে বাবা, বাবা নিউজ করতে পারিনি। মাননীয়া, আপনি তো জানেন, আমি লোকদের বলি বিরলের মধ্যে বিরলতম নয়, যে দেশের জাতীয় সঙ্গীত যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার একজন, বিশ্বের একজন শ্রেষ্ঠ কবি, একজন প্রধান শিক্ষক তার ডিউটি পালন করছে মাত্র, যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত প্রার্থনা সভা হবে, এটা পাপ। বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন হবে, এটা পাপ। যে গোটা স্কুলের পরিবেশ চেঞ্জ করে দিয়েছিল, অসাধারণ কিছু কাজ করেছিল, পাপ। সবাই স্বীকার করছে, প্রমাণ আছে, প্রত্যেকটা কথার প্রমাণ আছে, পাপ। তাকে রক্তাক্ত করে মৃত্যুমুখে ফেললো, তখন বাংলার যুব সমাজকেই বলেনি নজিরবিহীন। তাদের বিরুদ্ধে এফআইআর করেছে, লড়াই করেছে এই কাজী মাসুম আক্তার, আমি একলা, আমি সেই বান্দা, এখনো ফসিল হয়ে যায়নি, বেঁচে আছি, মরে যায়নি শুধুমাত্র। এটা আমার ব্যর্থতা, মরে গেলে ভালো হতো নাকি, মরে যায়নি তাই তুচ্ছ, ধরে না মরে গেছে, আমি বেঁচে গেছি কোনো কারণে, কোনো কারণে রক্তাক্ত হয়ে মৃতদেহ হতে গিয়ে বেঁচে গেছি। এবার ওটা বিরলের মধ্যে বিরলতম নয়, ওদের বিরুদ্ধে মামলা লড়ছে, ওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং ওয়ারেন্ট হয়েছে, ওদের জামিনযোগ্য ধারা দিচ্ছে। বঙ্গবাসী, জামিনযোগ্য ধারা দেওয়া যায় মাথা ফেটে গেলে পুলিশের সামনে? সাক্ষী প্রমাণ রয়েছে, কে মেরেছে সাক্ষী প্রমাণ রয়েছে, জামিনযোগ্য ধারা কোর্ট ধ্যাতারি দিয়েছে, কিন্তু জামিনযোগ্য ধারা দেওয়ায় তারা এখন লুকিয়ে বেড়াচ্ছে চারিদিকে, জামিন নেওয়ার জন্য তৎপর। এই বছরে 2025 সালের এপ্রিল মাসে মামলাটি আবার উঠছে, 1 লাখ নিজের পকেটে পয়সা খরচ করে লইয়ে দিয়ে লড়াই করছে, 1 লাখ। তাহলে বিরলের মধ্যে বিরলতম কাকে বলে ভাই? ও বঙ্গবাসী, ও মাহাতো ভাই, সিনজন না কিংজন কি সব না, ও আশফাকুল্লাহ নাইয়া, এসব আমার ভাইয়া, মোল্লা ভাইয়া, ছি, আশফাকুল্লাহ নাইয়া, সে নাকি বলছে তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র। কেন আপনার নামটা এমএস থাকবে বলুন তো? আপনার প্যাডে 5টা প্যাড পাওয়া গেছে, তাতে এমএস লেখা আছে। সমাজ সেবা করবেন, জীবনে করেছেন সমাজ সেবা কাকে বলে? টাকা মাল্লু মাল্লু, এরা যে আন্দোলন করলো, কি জন্য আন্দোলন করলো বলুন তো? 3টে। এক হচ্ছে টিআর, কিছু টিভি চ্যানেল বলে দিই তোমরা ভুকে যাও, আমরা তোকে রোজ রোজ দেখাবো, 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টা তোরা থাকবি, মানে সারাদিনে 12 ঘন্টা টিভি চ্যানেল চলে, 10 ঘন্টা ওরা বসে থাকে। সচিন সৌরভের চেয়ে বিখ্যাত হয়ে গেল 4-5 জন, প্রচুর ভাবে বিখ্যাত, টিআরপি। ওরা কল্পনা করতে পারেনি যে এত মহাপুরুষ, কেউ কেউ বিবেকানন্দ, কেউ কেউ রাজা রামমোহন রায়, কেউ কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে গেল, কেউ কেউ সৌরভ, কেউ কেউ সচিন, কম পেয়ে গেল টিআরপি, এখনো পাচ্ছে। এখনো ওই নাইয়ার জন্য টক শো হচ্ছে,
তার কাছে পুলিশ কেন তাকে ডেকেছে, আর সে কেন ইমেজ লিখলো, ওটা ছোট্ট হলো তো অপরাধ, অপরাধ তো তার প্যাড, তার নামে প্যাড রয়েছে, অপরাধ নয়। সেই লোককে নিয়ে ওকালতি করছে, মাসুম আক্তারকে নিয়ে নয়, ভালো করে বুঝুন, মাসুম আক্তারকে নিয়ে ওকালতি করা যাবে না, ওই লোককে নিয়ে করতে হবে, ধান্দাটা বুঝুন, ধান্দাটা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা করলো, এক হচ্ছে ওইটা টিআরপি, সেকেন্ড হচ্ছে কাজে নাগা দেওয়া। যার যে 7,000 জুনিয়র ডাক্তার কি কাজ ছিল, আউটডোরে পেশেন্ট দেখা, 1 লক্ষের বেশি পেশেন্ট দেখেনি। পেশেন্ট ঠিক করে না দেখাতে কার কত ক্ষতি হয়েছে তদন্ত করতে গেলে রীতিমতো পিএইচডি করতে হবে। অনেক লোকের, 1 লক্ষ লোকের প্রায় ট্রিটমেন্ট হয়নি। 20-30 জন হোক, 80-90 জন, সরকার অনেক দাবি করছে লোক মারা গেছে বিনা চিকিৎসা। ওই যে মারা গেছে তাদের পরিবারের কাছে কি সাক্ষী দেবেন? তাদের পরিবারের কাছে ওই আন্দোলনকারীরা, বাংলার নাগরিক সমাজ কি উত্তর দেবে? ওরা মরে যাবে? সরকারি হসপিটালে জুনিয়র ডাক্তারদের মানবতার বিরাট উত্তোলন, বেসরকারি হসপিটালে জুনিয়র ডাক্তারদের বুকে একটু যন্ত্রণা নেই, কি রে ভাই? আর ওই সরকারি হসপিটালে জুনিয়র ডাক্তাররা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কোনো অপরাধের বিরুদ্ধে একটা কথা বলবে না, শুধু ওই মহিলা তিলোত্তমার জন্য বলবে, ওই রাজবিষার জন্য বলবে না। ওই বর্ধমান হসপিটালে যে ডাক্তারকে 3 তলা থেকে ফেলে ফেলে দিয়েছে, অথবা ঝাড়গ্রাম হসপিটালে যে ফেলে দিয়েছে, বলবে না। নারী নেই, টিভি নেই, বীর্যের গল্প নেই, সেক্স নেই, মজা নেই। তারপরে দোহের রাত্রি যাপন, তোমার মাথায় উকুনো, কার মাথায় উকুন হবে? মমতার মাথায়? পুলিশের মাথায় উকুন হলে সব ন্যায় বিচার হয়ে যাবে, আর আস্তে করে ছেটে দিলেই ন্যায় বিচার হয়ে যাবে। আবার মুখ্যমন্ত্রীর কাছেই তারা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। আমি থার্ড যেটা হচ্ছে টাকা ইনকাম, মানে পয়েন্টটা বলছি, কেউ বলছে 5 কোটি, কেউ বলছে 10 কোটি, আমি বলছি 30-40 কোটি ওরা কালেকশন করেছে। সেই কোটি টাকাটা কার কাছে আছে? ও গোটা ওয়ার্ল্ড থেকে দিয়েছে। রিক্সাওয়ালা, আলুওয়ালা, পটলওয়ালা, তারা আবেগে দিয়েছে, জীবনে তারা আন্দোলন করেনি, প্রথম আন্দোলন করলো, সুযোগ পেয়ে গেছে। এত লোক, তোমার মাথায় উকুনো না, ঢোলটা ভালো বাজাচ্ছিল। ওই স্বাস্থ্য ভবনের সামনে 15 দিনের যে ওই কর্মসূচি করেছিল, তাতে 50 লক্ষ টাকা খরচা হয়েছে। প্যান্ডেল করতে 25 লক্ষ, আর খাওয়া দাওয়াতে 25 লক্ষ। 5 স্টার না, 7 স্টার খাওয়া। ইতিহাস আপনি দেখবেন না, ভারত ইতিহাসে তো নয়। অথবা উল্টো দিকে গান্ধী মূর্তি, মাতঙ্গিনীনাথের মূর্তি, ভারতদেশের আন্দোলন করেছে, কেউ জলের বোতলও দেয়নি। নাগরিক সমাজ কি ভয়ঙ্কর না? এই নাগরিক সমাজ যারা উই ওয়ান্ট জাস্টিস করছে, তারা ওই পার্থ চট্টোপাধ্যায় রিলিজ পেয়ে গেলে, ও আদালত থেকে রিলিজ পাবে, নিয়ে ওর পিতাকে নিয়ে একটু গল্প টল্প মজা টজা করবে, তারপরে ভোটে দাঁড়িয়ে যাবে। ওই বিহারাতে ভোট দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জেতাবে, ওই জ্যোতিপ্রিয় মল্লিককে জেতাবে। এই উই ওয়ান্ট জাস্টিস। যেমন স্বপ্নদীপকে যারা মেরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই র্যাগিং করা ছাত্রদের দল, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উই ওয়ান্ট জাস্টিসের নেতৃত্ব দিচ্ছে। আমি যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে, তারা কারাগারে করাপ্টেড, চিটিংবাজ, এটা আমি দেখতে চাইছি। এই জন্য বাংলা নাগরিক সমাজ, আমি পরিষ্কার বলছি, এই লক্ষ্যে উদ্দেশ্যে আনন্দ ফুর্তি, ডাক্তারি ঢোল বাজাচ্ছে, কেউ বাম্মা মরে গেলে তো আনন্দ হয়, কি চলছে রে ভাই? তার ফল দেখতে পাচ্ছেন। আমি পরিষ্কার করে বলছি, শুধুমাত্র তিলোত্তমার ঘটনায় এখনো কোনো অপরাধী বিচার হলো না, এখনো কারো শাস্তি হলো না। অথচ তিলোত্তমা ঘটনার সময় নাকি সমাজ ধৌত পরিশুদ্ধ হবে, এটা দাবি করা হয়েছে, যে সমাজকে নাকি ধৌত পরিশুদ্ধ করতে এই আন্দোলন হচ্ছে। শুধু তিলোত্তমার ঘটনা নয়, বলা হচ্ছিল না নাগরিক সমাজ, আবেগপ্রবণ সমাজ, এই বৃদ্ধ বৃদ্ধার দল, এই গৃহবধূর দল, যারা মহৎ উদ্দেশ্য নিয়ে রাস্তা নেমেছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্যে কোনো ত্রুটি নেই, তারা আবেগে গিয়েছিল, তারা বিভ্রান্ত হয়েছিল, তারা ইউজ হয়েছে, তারা ইউজড, দে আর অল ইউজড। আমার চোখে তাদের আবেগ ইউজ, তাদের পয়সার ইউজ, তাদের শ্রম ইউজ, এই জুনিয়র ডাক্তার তাদের ইউজ করেছে, ভুল খাতে চালিত করেছে। তাই এই ক্ষেত্রে কোনো ন্যায় হলো না। সঞ্জয় রায়কে এই যাবজ্জীবন দিয়ে কোনো কিছু প্রমাণিত হয়নি। ওই কাজের মেয়েটিকে ফাঁসিয়ে দেওয়ার মতো ঘটনা আর কি। ও তো নিজেও বলেছে ফেসে গেছি, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাই যেই দিন ওকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই দিনও হাসছিল, আর এখনো বলছে আমার বদনাম হয়ে গেল। যার মৃত্যুদণ্ড হওয়ার কথা, সে বদনামের ভয় পাচ্ছে। অথচ এই তিলোত্তমা ঘটনার সময় যে গণহারে মেয়েদের, বাচ্চাদেরকে ধর্ষণ করে খুন করেছে, গণহারে খুন হয়েছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী। তার মধ্যে কয়েকটা ঘটনা বলছি, যেমন মাটিগাঁওয়ের ঘটনা, 7 সেপ্টেম্বর ধর্ষণ করে খুন, সেক্ষেত্রে ফাঁসি ঘোষণা হয়েছে। যেমন ফারাক্কার ঘটনা 13ই সেপ্টেম্বর, সেটা ফাঁসি হয়ে, এই ফাঁসি ধর্ষণ করে খুন করেছিল, সেটা ফাঁসি হয়েছে, ঘোষণা হয়েছে। যেমন জয়নগরের ঘটনা, এটা 6ই ডিসেম্বর, বাবরি মসজিদ পতনের দিন, যেটা বলা হয় রাম মন্দির ইত্যাদি, সেই গুরুত্বপূর্ণ দিনের ঘটনা, সেটা ধর্ষণ করে খুন ছিল, সেটারও ফাঁসি ঘোষণা হয়েছে। যেমন গুডাপের ঘটনা, এই 17ই জানুয়ারি গুডাপের ঘটনা 2025, ফাঁসির সাজা ঘোষিত হয়েছে। শুধু তিলোত্তমাটা হলো না, কারণ অপরাধী খুঁজে পাওয়া গেল না, ওরা অপরাধী খুঁজতে চায়নি।
তোমার মাথায় উকুন হোক মানে কি, পশ্চিমবঙ্গে যত পুলিশ তাদের মাথায় উকুন হয়ে গেলে পশ্চিমবঙ্গে আন্দোলন হয়ে যাবে। আসলে অনির্দিষ্ট জায়গায় যাওয়া, নির্দিষ্ট জায়গায় যাওয়া না, ঠিক অপরাধীকে ধরা না। ঠিক অপরাধীকে ধরতে গেলে ওরা বলতো যারা ময়নাতদন্তে সই করেছে সেই জুনিয়র ডাক্তারদের ফাঁসি হোক, বলেছে? বলেনি। টালা থানা ওসির ফাঁসি হোক, বলেছে? বলেনি। পুলিশ মন্ত্রী কে, মাননীয়া, তার ফাঁসি চেয়েছে? চাইনি। চাটা খালি খাইনি। তোমার চা তুমি খাও, আমাদের তিলোত্তমাকে ফিরিয়ে দেওয়া যায়, তিলোত্তমা ফেরানো যাবে? এখন আমার কাছে লাখ টাকার প্রশ্ন, যে টাকাটা যেটা এসছে ওরা এখন অনশন করবে কি? আচ্ছা, জুনিয়র ডাক্তার কেউ কেউ অনশন করতে করতে মারাও যেতে পারে, তো করে দিক, দেখি কত ক্ষমতা আছে, করে দিক। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে টাকাটা কালেকশন হয়েছে, আমি টাকায় যাচ্ছি কেন, মোটিভ ছিল টাকা। ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যে তিলোত্তমার বাবা মা তারাও বিভ্রান্ত। তারা কখনো টাকা নিতে গিয়েছিল, কখনো তারা ওই জ্বালিয়ে দেওয়া অর্থাৎ তার দাহ কার্যতে সই করে দিয়েছিল, বলছে চাপে পড়ে সই করেছি, ওরাও ঠিকঠাক চলছে না। আর আপনি বলবেন শুধু তিলোত্তমার বাম্মার প্রতি মায়া, না, আমার প্রত্যেকটা অসহায় বাম্মার প্রতি মায়া আছে। তিলোত্তমার বাম্মার প্রতি স্বতন্ত্র করে মায়া নেই, বরঞ্চ ওরা অনেক টিআরপি পেয়ে গেছে, যারা কিছু টিআরপি পায়নি, কোনো গুরুত্ব পায়নি। যেমন আলিপুরদুয়ারের সেই বাবা মা, তিনটে মহিলা এই ধর্ষণ নিয়ে আন্দোলন, তিলোত্তমা নিয়ে আন্দোলনের মধ্যে তিনটে শিশুকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। একটা শিশু ধর্ষণ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর একটা শিশুকে ধর্ষণ করে জলে ডুবিয়ে মারা হয়েছে, আর একটা শিশুকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। তিনটে ধর্ষণের ঘটনা শুধু আলিপুরদুয়ার আছে। তাদের বাবা মাদের পাশে কেউ দাঁড়িয়েছে, মিডিয়া গেছে, কেউ টাকা দিয়েছে, কেউ বাম্মার জন্য কেঁদেছে। আজব সমাজ, যাকে নিয়ে সবাই আলোচনা করবে তাদের নিয়ে এদের কান্না। জয়নগরের বাম্মার জন্য কেউ কেঁদেছে, গুডাবের বাম্মার জন্য কেউ কেঁদেছে, ফারাক্কার বাম্মার জন্য কেউ কেঁদেছে, শিলিগুড়ির বাম্মার জন্য কেউ কেঁদেছে। ওরাও তো বাবা মা। এমন ধর্ষণ হামেশাই হয়। শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়, শত 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 আছে। তাই বিরলের মধ্যে বিরলতম নয়। এবং যদি ধর্ষণের এই ক্ষেত্রে ফাঁসি দিয়ে দেওয়া হতো, আমি তার তীব্র বিরোধিতা করতাম। কেন জানেন? সাক্ষী লোপাটের জন্য। মাননীয়া বলছেন আমি হাইকোর্টে যাচ্ছি ধর্ষণ খুন মানে ফাঁসি দেওয়ানোর জন্য। ফাঁসি দিলে সাক্ষী লোপাট হবে, ফাঁসিটাতেই দরকার নেই। আমি ওদেরকে বলি যে জুনিয়র ডাক্তার বা নাগরিক সমাজ বা অন্য সমাজ, বিখ্যাত সমাজ, তারা সেই নায়িকাদের বলি যারা লিপস্টিক দিয়ে বস নাচন কোদন খুব ভালোই করেছিলেন, লিপস্টিক দিয়েছিল অবশ্য, আর মোমবাতি নিয়েছিল বিরাট, 1900 তো নেবে না ওরা। গান্ধী মূর্তি, মাতঙ্গী নাজনা মূর্তি, দেশে নেবে না, ওখানে টিআরপি নেই, টিভি চ্যানেল আসবে না, ভালো করে বাইট দেবে না, বাইট দেবে না। আমি যাবো, আমার লিপস্টিকটা পয়সা নষ্ট হবে, লিপস্টিক লাগছে না, পয়সা নষ্ট হবে, বাইট দেওয়া হচ্ছে না, আমার বাইট দিতে যান। এই লোকদের বলি আপনারা যারা ফাঁসি চেয়েছেন না, আপনারা হয় নির্বোধ নাহলে ধান্দাবাজ। কোনটা টিকসই দেন, হয় নির্বোধ না ধান্দাবাজ। কারণ সঞ্জয় রায় একলাই ধর্ষণ করে খুন করেনি। ধর্ষণ খুন করবো আগে হয়েছিল, এইটা যদি বোঝার ক্ষমতা আপনাদের না থাকেন, চুল্লুবার পানিতে আত্মহত্যা করুন আপনারা, চুল্লুবার পানি নিয়ে তাদের আত্মহত্যা করবেন, তাহলে নির্বোধ আপনারা। সেকেন্ড যেটা হচ্ছে, আপনারা যদি ওর ফাঁসি দেন, তাহলে প্রধান যে সাক্ষী, সবচেয়ে বড় যে সাক্ষী, যাকে রাজ সাক্ষী করা যেতে পারে, যাকে ভালো করে তদন্ত করা যেতে পারে, সেটা সঞ্জয় রায়। তার সাক্ষীটা নষ্ট হয়ে যাবে, আসল অপরাধীদের ধরা যাবে না, একটা সঞ্জয় একটা ধনঞ্জয় হবে, এতে বিরাটতম কোনো ন্যায় পাওয়া গেল না। ফলস্বরূপ ফলস্বরূপ সঞ্জয় রায়কে মারা যাবে না। সঞ্জয় রায়কে যদি এখনই কালকে ধরুন ফাঁসি দিয়ে দেওয়া হলো, তাহলে বিরাট একটা সাক্ষী লোপাট হয়ে গেল। তাহলে সবচেয়ে লাভ কার হলো? পশ্চিমবঙ্গ সরকারের। কারণ তাদের লোকজন তো ওখানে ঢুকে যেতে পারে, তাদের গাফিলতি তো প্রমাণ হয়ে যেতে পারে। যখন সন্দীপ ঘোষকে পদোন্নতি করে দেওয়া যায় আর সন্দীপ ঘোষ জামিন পেয়ে যায়, এত সহজ ব্যবস্থা যেখানে রয়েছে, সেখানে বাকিটা তো সব ভুলে যাবে লোকে। বাংলাদেশ নিয়ে এখন হয়ে হচ্ছে, পাকিস্তান নিয়ে কদিন পরে হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে নরেন্দ্র মোদীকে ইনভাইট করেনি। কাকে ইনভাইট করেছে? ইনভাইট করেছে ওই আম্বানিকে, আর ইনভাইট করেছে খালিস্তানের নেতাকে করেছে ইনভাইট, খালিস্তানের নেতা, ভারত বিরোধী খালিস্তানের নেতা, তাকে ডোনাল্ড ট্রাম্প ইনভাইট করেছে, আম্বানিকে করেছে, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সিংজিকে করেনি। ওসব নিয়ে আলোচনা দরকার নেই, ওদিকে ভাবনা দরকার, ওটা নিয়ে একদিন আলোচনা হবে, তখন চলে যাবে। আমি পরিষ্কার কথা বলছি, নাইয়া ভাইকে বলছি, ও নাইয়া ভাই, মাহাতো ভাই, আপনারা যারা টাকা তুলেছেন না, ওটা তো তিলোত্তমার নামে টাকা তোলা না, আপনারা তারপরে তো প্রাইভেট প্র্যাকটিস করেছেন, আপনাদের জেল হওয়া উচিত। সরকারি অসহায় দুর্বল অন্তজ প্রান্তিক রোগীদের না দেখে আপনি প্রাইভেট প্র্যাকটিস করলেন, টাকা পেয়েছেন শুনলাম, প্রাইভেট প্র্যাকটিস করে টাকা টাকা। তিনটে মোটিভ। ওই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? নেতাদের লক্ষ্য উদ্দেশ্য আলাদা ছিল বলে। এখানে ঠিক পরিষ্কার লক্ষ্য উদ্দেশ্য ধান্দাবাজি। কি বাজি? ধান্দাবাজি। পাশে কি আছে? মিডিয়া আছে।
মিডিয়া বলে দিয়েছে তোমরা যাই করো তোমাদের হিরো বানাবো। তাই নাইয়া এখন হিরো, তাকে নিয়ে টক শো হয়। ওই কোটি কোটি টাকার হিসাবটার জন্য ইডি একটু চেষ্টা করবেন কি? আপনারা নিজেরাই হিসাব দিন না, কার কাছে ক টাকা আছে। আপনাদের নেতাগুলো ছাড়া যারা নেতা নয়, তুচ্ছ নেতা, আর জেলার নেতা, মহকুমার নেতা, এদের সকলের কাছে ক্যাশে কত গেছে, কাইন্ডে কত গেছে, চেকে কত গেছে, আর অনলাইনে কত, এই হিসাব দিন। আর ওই হিসেবের টাকাটা তিলোত্তমার বাবা মাকে, ওটা তো আন্দোলনের টাকা, তুলে দিন। কেন ওদের কন্যা তো কিছু ইনকাম করে দিত, কোটি কোটি টাকা, ওটা 17 লক্ষ টাকার হিসাব না, কোটি কোটি টাকা। এবং অন্যান্য ধর্ষিতার বাম্মার হাতে একটু তুলে দিন, তারা খুব গরিব অসহায়, তবে কাজের কাজ হবে। ধন্যবাদ। এই কাজটার নয় বাংলার মানুষ আন্দোলন করুন, যে টাকাটা যেন সঠিকভাবে ব্যবহৃত হয়।